সূত্র ইউনিভার্স, গল্প পাঠে স্বপন। কাকিমার সেই আর্তনাদ আর ঘরের ভেতরের সেই অতিপ্রাকৃত দৃশ্য দেখে আমি তখন পাথরের মতো জমে গিয়েছিলাম। 1960 সালের সেই ধূসর দিনগুলোর কথা মনে পড়লে আজও শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। আমাদের গ্রামটা ছিল বাংলার এক দুর্গম প্রান্তে, যেখানে রেললাইন তো দূরের কথা, কাঁচা রাস্তাও ঠিক মতো পৌঁছায়নি। চারদিকে ঘন বাঁশবন, বিশাল বিশাল আম কাঁঠালের বাগান আর নিঝুম অন্ধকার। সন্ধে নামলেই গ্রামটা যেন এক প্রাচীন রহস্যের চাদরে ঢাকা পড়ে যেত। বাড়ির বড়রা হ্যারিকেনের আলোয় বারান্দায় বসে যখন ভূতের গল্প করতেন, তখন বাতাসের সামান্য শব্দেও বুক ধক করে উঠত। ঠিক সেই বছর আষাঢ়ের এক মেঘলা দুপুরে আমাদের গ্রামে উদয় হলো সে। কেউ তাকে আগে দেখেনি। লম্বা দোহারা গড়ন, গায়ের চামড়া অযত্নে তামাটে হয়ে গেছে, পরনে একটা মলিন সাদা শাড়ি যা শত তালি দিয়েও তার দারিদ্র্য ঢাকতে পারছে না। তার সবচেয়ে অদ্ভুত ছিল তার চোখ দুটো, বড় বড়, স্থির, যেন আদিম কোনো শূন্যতার দিকে তাকিয়ে আছে। গ্রামের মিঠো পথ ধরে সে যখন হেঁটে আসছিল, কারোর দিকে তাকায়নি। সোজা গিয়ে আশ্রয় নিল গ্রামের একদম উত্তর সীমানার সেই বিশালাকার প্রাচীন শিমুল গাছটার নিচে। গ্রামের মানুষ তাকে নাম দিল খেপি পাগলি। কেন খেপি? কারণ মাঝে মাঝেই সে আকাশপানে তাকিয়ে খিলখিল করে হেসে উঠত, আবার কখনো শিমুল গাছের বাকল জড়িয়ে ধরে ফিসফিস করে কথা বলতো, যেন গাছটা তার বহু পুরনো কোনো বন্ধু। আমাদের গ্রামের মোড়ল হারু দাদু ছিলেন দূরদর্শী মানুষ। তিনি প্রথম দিনই পাগলিকে দেখে কপালে ভাঁজ ফেলেছিলেন। হুকোয় একটা লম্বা টান দিয়ে বলেছিলেন, শিমুল গাছটা তো এমনিতেই অপয়া, কত অপঘাতের সাক্ষী ওই গাছ, তার নিচে আশ্রয় নিল এই অনাথ পাগলিটা। লক্ষণ ভালো ঠেকছে না রে অবিনাশ। অবিনাশ কাকা আমাদের গ্রামের স্কুল শিক্ষক। তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন। দাদুর কথায় হেসেই উড়িয়ে দিলেন, মোড়ল কাকা, আপনার সব কিছুতেই রহস্য। পাগলিটার মাথায় সমস্যা আছে, থাকার জায়গা নেই বলে গাছের নিচে বসেছে, এখানে লক্ষণের কি আছে? দিন কাটতে লাগলো। খেপি পাগলি কারোর কোনো ক্ষতি করত না। গ্রামবাসী তাকে খাবার দিলে সে শিশুর মতো খুশি হতো। আমি তখন 10 বছরের বালক। কৌতূহল ছিল প্রচুর। মাঝে মাঝেই লুকিয়ে শিমুল তলায় গিয়ে দাঁড়াতাম। একদিন সাহস করে কলার পাতায় করে কিছু মুড়ি আর গুড় নিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম। পাগলিটা আমার দিকে তাকালো, তার চোখে সেই অদ্ভুত শূন্যতা। হঠাৎ সে হাসল, এক অদ্ভুত সুন্দর কিন্তু বিষণ্ণ হাসি। সে হাত বাড়িয়ে মুড়িগুলো নিল এবং অদ্ভুত ইশারায় আমাকে চলে যেতে বলল। তার হাতের নখগুলো ছিল অস্বাভাবিক লম্বা আর ধারালো। সেদিন ফেরার পথে হারু দাদুর সাথে দেখা। তিনি আমার মাথায় হাত রেখে বললেন, ওর কাছে যেইসনি খোকা, ওর শরীর আছে কিন্তু জানটা মনে হয় অন্য কোথাও বাঁধা পড়ে আছে। খেয়াল করেছিস, ও জল খায় না, কেউ জল দিলেও সেটা দূরে সরিয়ে দেয়, কেন বলতো? দাদুর সেই প্রশ্নের উত্তর আমি সেদিন খুঁজে পাইনি, কিন্তু খেপি পাগলির সেই অদ্ভুত তৃষ্ণাহীনতা গ্রামের সবার আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো। সে খাবার খেত, কিন্তু এক ফোঁটা জলও তার গলায় নামত না। আষাঢ় শেষ হয়ে শ্রাবণ আসতেই আকাশ ভাঙা বৃষ্টি শুরু হলো। একদিন মাঝরাত্রে হঠাৎ শুরু হলো ভয়াবহ কাল বৈশাখী। এমন ঝড় আমি আমার জীবনে আর দেখিনি। মনে হচ্ছিল কোনো অদৃশ্য দানব গ্রামটাকে শিকড় সহ উপড়ে ফেলতে চাইছে। বজ্রপাতের শব্দে কান ঝালাপালা হয়ে যাচ্ছিল। হঠাৎ এক বিকট শব্দ হলো, মনে হলো কোনো পাহাড় ধসে পড়ল। পরদিন সকালে ঝড় থামলে গ্রামবাসী ছুটে গেল উত্তরপাড়ার দিকে। সেখানে গিয়ে দেখা গেল এক বীভৎস দৃশ্য। সেই 100 বছরের পুরনো শিমুল গাছটা মাঝখান থেকে দুটুকরো হয়ে উপড়ে পড়েছে, আর তার বিশাল ডালপালার নিচে পিষ্ট হয়ে আছে খেপি পাগলি। দৃশ্যটা দেখে আমার কাকিমা মনোরমা দেবী দুহাতে চোখ ঢেকে আর্তনাদ করে উঠলেন। পাগলির শরীরটা গাছের ভারে একদম চ্যাপ্টা হয়ে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখটা। সম্ভবত মৃত্যুর মুহূর্তে সে তীব্র যন্ত্রণায় নিজের জিভ নিজেই কামড়ে ধরেছিল। তার সেই লম্বা রক্তবর্ণ জিভটা দাঁতের কামড়ে প্রায় কেটে ঝুলেছিল,
আর তার সেই বড় বড় স্থির চোখ দুটো যেন আকাশ ভেদ করে কোনো এক অমানুষিক তৃষ্ণায় চেয়ে আছে। অবিনাশ কাকা গম্ভীর হয়ে বললেন, পুলিশে খবর দাও, মৃতদেহ সংস্কার করতে হবে। হারু মোড়ল কাঁপা কাঁপা গলায় বললেন, অবিনাশ, ও কিন্তু তৃষ্ণা নিয়ে মরল, আর তৃষ্ণার তো আত্মা বড় ভয়ঙ্কর হয়, ওর সংস্কার যেন নিয়ম মেনে হয়। পাগলির মৃত্যুর 7 দিন পরের কথা। কাকা আর বাবা গিয়েছেন পাশের পাড়ায় এক জমি সংক্রান্ত সালিশিতে। বাড়িতে আমি আর কাকিমা একা। কাকিমা বড় ভীতু মানুষ, তাই তিনি শোবার ঘরের হ্যারিকেনটা খুব উজ্জ্বল করে রেখেছিলেন। বাইরে তখন মরা জ্যোৎস্না, মেঘের আড়াল থেকে চাঁদ উকি দিচ্ছে, আবার ঢেকে যাচ্ছে। চারদিকে ঝিঝি তোকার এক ঘেঁ ডাক আর বাঁশঝাড়ের খসখস শব্দ। হঠাৎ কাকিমা ফিসফিস করে বললেন, খোকা, জানালার ওপাশে ওটা কিসের শব্দ? কেউ যেন নখ দিয়ে গ্রিলে আঁচড়াট কাটছে। আমি জানালার দিকে তাকালাম। জানালার বাইরে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে। ভাবলাম কাকা বুঝি ফিরেছেন। কাকিমা জানালার কাছে গিয়ে ডাকলেন, ওগো, তুমি কি এলে? সদর দরজা তো খোলাই ছিল। বাইরে থেকে কোনো উত্তর এলো না, শুধু শোনা গেল একটা ঘড়ঘড়ে আওয়াজ, যেন কেউ নলি কাটা গলায় শ্বাস নেওয়ার বৃথা চেষ্টা করছে। কাকিমা কৌতূহলী হয়ে জানালার পর্দার পাশ দিয়ে উকি দিলেন, আর পর মুহূর্তেই তিনি এক আকাশ চেরা আর্তনাদ করে পিছিয়ে এলেন। আমি দৌড়ে গেলাম। যা দেখলাম তাতে আমার পায়ের তলা মাটি সরে গেল। জানালার গ্রিলের ওপারে দাঁড়িয়ে আছে সেই মৃত খেপি পাগলি। তার সাদা শাড়িটা তখনও কাদা আর পচা রক্তে মাখামাখি। ঘাড়টা অদ্ভুতভাবে একপাশে ঝুলে পড়েছে। পাগলিটা তার মুখটা ধীরে ধীরে হাঁ করল, আর সেই বিভৎস চেরা মুখ থেকে বেরিয়ে এলো এক বিভীষিকা। পাগলির সেই লম্বা রক্তবর্ণ জিভটা জ্যান্ত সাপের মতো কিলবিল করতে করতে জানালার গ্রিলের ফাঁক দিয়ে ঘরের ভিতর ঢুকে আসছে। জিভটা ক্রমশ লম্বা হয়ে এগোতে লাগলো ঘরের কোণে রাখা গঙ্গা জলের কলসিটার দিকে। পাগলিটার চোখে কোনো মায়া ছিল না, ছিল এক আদিম দানবীয় তৃষ্ণা। কাকিমা আর্তনাদ করতে করতে মেঝেতে লুটিয়ে পড়লেন। আমি শুধু দেখলাম সেই লম্বা জিভটা কলসির ভিতর ঢুকে গেল, আর পুরো কলসিটা হঠাৎ করেই কেঁপে উঠল। কাকিমা কি পারবে খেপি পাগলির হাত থেকে রক্ষা, নাকি খেপি পাগলি তার লম্বা জিভ দিয়ে শুষে নেবে কাকিমার শরীরের সব রক্ত? শুনতে হলে দেখুন খেপি পাগলির 2য় পর্ব, মায়াসূত্র ইউনিভার্সে। সঙ্গে ছিলাম আমি স্বপন।